আর এই অঙ্কটা আমরা দেখেছি, না এটা দেখি নাই। এই অঙ্কটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে ফিফো মেথডে আমাদের কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট এবং জার্নাল এন্ট্রি ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, মানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যদি দেয় আর কি এরকম দিবে। আচ্ছা, এই অঙ্কটা আমরা আলোচনা করব। এটা হচ্ছে অনার্স 2022 সালে এসেছিল। হ্যাঁ, 22 সালে অনার্সে এটা এসেছিল। তো এই অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই অঙ্কে যে ইনফরমেশন গুলো দিয়ে আছে, এই ইনফরমেশন গুলো আমরা আগে দেখেছিলাম। এরকম আমাদের বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে, ইউনিট দেওয়া থাকবে এবং টাকা দেওয়া আছে, ইউনিট প্রতি রেট দেওয়া আছে। হ্যাঁ, এরকম যাওয়াটা আমরা আগে করছিলাম। তো এখন আমরা একটা ছকের মাধ্যমে দেখব। এখানে যদিও আমাদের স্টোর লেজার করতে বলে নাই। হ্যাঁ, যদি স্টোর লেজার করতে বলতো তাহলে আমরা ছকের মাধ্যমে করা বাধ্যতামূলক হতো। হ্যাঁ, তো যেহেতু স্টোর লেজার নেই সেহেতু আমাদের ছকের মাধ্যমে করা বাধ্যতামূলক নয়। ছকের মাধ্যমে করতে পারো অথবা ছক ছাড়াও তুমি করতে পারো। আচ্ছা, তার মানে আমরা যদি জার্নাল এন্ট্রিটা করতে পারি তাহলে আমরা এগুলো সবকিছু করতে পারবো। উপরে যে কোটা আছে এই কোটা আমরা সহজে করতে পারবো। তো জার্নাল এন্ট্রি আগে গতদিন আমরা দেখেছি, আজকে আমরা ছকের মাধ্যমে দেখব এবং জার্নাল এন্ট্রির মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে হয় এটা। আচ্ছা, তো অঙ্ক নাম্বার হচ্ছে 21। 21 নম্বর অঙ্ক। কোম্পানির নাম, এত নোটিফিকেশন আসে কেন? এটা হচ্ছে আমাদের স্টোর লেজার। স্টোর লেজার যখন আমরা কোনো প্রতিষ্ঠানের স্টোর লেজার করি অর্থাৎ মজুদ মালের হিসাব যখন রাখি, তখন আমাদের যে ঘরটা হয় এরকম ভাবে ঘর হয়। ছোট করে নিলাম। ও, এত তো তোমরা ইয়ে করো না, চ্যাটিং বাদ দাও, আমার এখানে নোটিফিকেশন সমস্যা হচ্ছে। আমরা ডেট করি, এখানে আমাদের ডেটের ঘর, এটা হচ্ছে আমাদের পার্টিকুলারের ঘর, যদি এত বড় হতে লাগবে না। তারপরে যে অংশটুকু আছে, তারপরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা এ হবে, এর মাঝে আমাদের 9টা ঘর দাগাতে হবে, এর মাঝে 9টা ঘর দাগাতে হবে। এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, তারপরে আমরা 9টা ঘর দাগাবো। মানে মূল হেডিং কলাম থাকবে হচ্ছে 3টি। ধরো এখানে একটি, আবার এখানে একটি দিলাম। এই প্রতিটা ঘরে আবার থাকবে আমাদের 3টি করে কলাম করব। ধরো এরকম। আচ্ছা, এটা হচ্ছে আমরা লিখব, এটা হচ্ছে ডেট। একটু জুম করি আর একটু। এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার। কোনো সমস্যা হলে বলো। এটা লিখবো আমরা পারচেস, এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, অনেকে সেলস লেখে, আর এটা হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, আচ্ছা, ও জয়েন করতে পারছে না কেন? ওকে বলে দাও লিংকে টাচ করো, তাহলে তো হবে, জয়েন হবে। বা ফেস, মানে বের হয়ে যায়, ওই জুম থেকে বের হয়ে গিয়ে ওকে আবার জয়েন করতে বলো, লিংকে টাচ করতে বলো। কেউ লিখে দাও তো যে লিঙ্ক থেকে বের হয়ে গিয়ে টোটাল ওই অ্যাপস পুরাটাই
অ্যাপস থেকে বের হয়ে গিয়ে রিফ্রেশ করে, ফোনটা রিফ্রেশ করে আবার জয়েন করতে বলো। লিখে দাও রাব্বি বা আসাদ বা মুন্না, কেউ লিখে দাও একজন। আচ্ছা, এখানে আমাদের লিখবো, এটা হচ্ছে ইউনিট। আমাদের অঙ্কে যেহেতু আমাদের দেখো অঙ্কে কি আছে, অঙ্কে ইউনিট আছে তাই না, তাহলে এখানে আমরা লিখবো ইউনিট, ইউনিটস, এখানে লিখবো রেট, এখানে লিখবো টোটাল, প্রত্যেকটাতেই ইউনিট, এখানে লিখবো রেট, এখানে লিখবো টোটাল, এখানে ঠিক ইউনিট, এখানে রেট, এখানে হচ্ছে টোটাল। আচ্ছা, তাহলে প্রথমে কি বলছে আমাদের, প্রথমে দেখতে পাচ্ছ তো না রাব্বি? দেখা যায় স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমাদের নভেম্বরের 1 তারিখে বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট ছিল 10 টাকা করে। তো এই যে ব্যালেন্সের ঘরটা, এই ব্যালেন্সের ঘরটাকে তোমরা সবসময় যেন মনে করবা, এই ব্যালেন্সের ঘর হচ্ছে আমাদের দোকান ঘর। যদি আমাদের কোনো কিছু ক্রয় করি, পার্সেসের লেখার পর আমাদের দোকানে আসে জমা হবে। যদি আমাদের কোনো কিছু বিক্রয় করে থাকি, তাহলে আমাদের এই এখান থেকে চলে যাবে, এখান থেকে মাইনাস হয়ে যাবে, দোকান ঘর থেকে মাইনাস হয়ে যাবে, মাল চলে যাচ্ছে সেখান থেকে। কোনো কিছু যদি আমরা ক্রয় করে আনি, তাহলে আমাদের দোকানে জমা হবে। যদি কোনো কিছু মাল কোনো মাল যদি আমরা বিক্রয় করি, তাহলে এখান থেকে আমাদের কি হবে, মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এখন প্রথমে আছে কি বিগিনিং ইনভেন্টরি, তাই না? নভেম্বরের 1 তারিখ বিগিনিং ইনভেন্টরি, এটা আমরা লিখবো। এটা সাল আছে, সাল তো মনে নেই, নভেম্বর 1। এখানে লিখবো ওপেনিং স্টক, ওপেনিং স্টক, ওপেনিং স্টক কত টাকা আছে? ওপেনিং স্টক মানে কি, এটা পারচেস হয়নি তাই না, কস্ট অফ গুডস সোলস না, বিক্রয় করলে, বিক্রয় করলে কস্ট অফ গুডস সোলস এর ঘরে, পারচেস করলে ক্রয়ের ঘরে, পারচেসের ঘরে, তারপরে ব্যালেন্স যেটা থাকবে উদ্বৃত্ত, সেটা আমাদের এখানে লিখবো। তাহলে আমাদের উদ্বৃত্ত আছে কত টাকার উদ্বৃত্ত আছে? 200 ইউনিট 10 টাকা করে। তার 200 ইউনিট এখানে লিখবো, ইউনিটের ঘরে ইউনিট, 200 ইউনিট 10 টাকা করে গুণ করলে কত হচ্ছে? 2000 টাকা, এখানে লিখলাম। ওকে, একটা করে লেনদেন হবে, আর এভাবে আমরা টানবো, পুরোটাই টানবো এভাবে, শেষ। এখন পরে আমরা দেখব নভেম্বরে কত তারিখ। নভেম্বরে হচ্ছে পারচেস করছি 300 ইউনিট 12 টাকা করে পারচেস করছি। তাহলে এখানে আমরা নভেম্বরের 2 তারিখ দিব, নভেম্বরের 2 তারিখ দিব। পারচেসে এখানে পার্টিকুলারের ঘরে, বিবরণের ঘরে পারচেস লিখবো, পারচেস, পারচেস লিখবো। কত ইউনিট ক্রয় করছে? ক্রয় করছে 300 ইউনিট 12 টাকা ধরে। তাহলে এখানে লিখবো 300 ইউনিট 12 টাকা ধরে, রেটের ঘরে রেট, গুণ করলে কত হচ্ছে? 3 বারাং 36, 3600। তাহলে এই যে আমরা ক্রয় করলাম, যে মালটা আমরা ক্রয় করলাম, এই মালটা কি করবো আমরা গুদামে, অর্থাৎ আমাদের দোকানে বা গুদামে আমরা জমা করব। তাহলে আমাদের দোকানে আগে কত মাল ছিল? 200 ইউনিট ছিল, সেটা এই তারিখে পার করে নিয়ে আসবো। 200 ইউনিট 10 টাকা দরে 2000 টাকা মাল ছিল। আবার নতুন করে ক্রয় করছে কত? এত 300 ইউনিট। তাহলে 300 ইউনিট এখানে লিখবো 12 টাকা দরে 3 বারাং 3600 টাকা মাল। তাহলে আমাদের মানে দোকানে কয় ধরনের মাল আছে? এখন আমাদের দোকানে 2 ধরনের মাল আছে তাই না? আমি আগে বলছি যে ব্যালেন্সের যে ঘরটা, এই যে ব্যালেন্সের যে ঘর, এই ব্যালেন্সের যে ঘরটা, এই ঘরটা আমরা দোকান ঘর মনে করব। যে আমাদের দোকানে মাল ক্রয় করলে দোকানে যোগ হয়, যদি বিক্রয় করি তাহলে দোকান থেকে চলে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা তারপর দেখব, আবার পারচেস করছে 10 তারিখে, 10 তারিখে আবার পারচেস রিটার্ন 30 ইউনিট 12 টাকা ধরে। যেটা ক্রয় করেছিলাম 2 তারিখে, সেটা 30 ইউনিট পারচেস রিটার্ন হয়ে গেছে। তাহলে রিটার্ন যদি হয়, তাহলে এখানে আমাদের 10 তারিখে রিটার্ন দিয়েছি, তাহলে এখানে আমরা সুন্দর করে লিখবো পারচেস রিটার্ন, পারচেস রিটার্ন। তাহলে পারচেস রিটার্ন করছি, তাহলে পারচেস রিটার্ন করলে কি হবে? আমাদের ক্রয় ফেরতটা ক্রয় থেকে মাইনাস হয়ে যায়। কত ইউনিট মাইনাস করব? 30 ইউনিট। তাহলে 30 ইউনিট মাইনাস করবো মানে কি, এইভাবে মাইনাস চিহ্ন অর্থাৎ হিসাব বিজ্ঞানে মাইনাস করতে চাইলে আমরা ব্র্যাকেটে লিখবো 12 টাকা ধরে মাল কত টাকা মাইনাস হয়ে যাবে? 3 বারাং 36, 360 টাকার মাল আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস হইলো, তার মানে আমাদের কি করবে এখন? এই যে ব্যালেন্সে
আমাদের 200 ইউনিট মাল তো এটা আগের মাল ছিল 10 টাকা দরে, 2000 টাকা মাল ছিল। 300 ইউনিট মাল যেটা ক্রয় করেছিলাম সেখান থেকে তো আমরা কি করলাম, ফেরত দিয়ে দিলাম। ফেরত দিয়ে তাহলে 300 ইউনিট মাল কি আমাদের থাকবে? তাহলে 30 ইউনিট যেহেতু চলে গিয়েছে, তাহলে থাকবে কত? 270 ইউনিট মাল থাকবে 12 টাকা দরে। তাহলে 360, এই 36 থেকে 360 বাদ দিলে কত থাকবে? 3240 টাকা মাল থাকবে। এটা কি বুঝতে পারতেছো তোমরা? হুম, কথা বলো, কথা বলতে হবে তো। মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অন করে বলো, কোনো সমস্যা হলে বলো। বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পারতেছি। আচ্ছা, কোনো সমস্যা হলে বলিয়া বলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা কি করব? এটাও ঠিক একটা ডেট শেষ হলে আমরা এইভাবে টানবো। তারপরে আমাদের বলা আছে সোল্ড করছি, সেলস করছি 400 ইউনিট 14 টাকা দরে। তাহলে আমরা সেলস করছি, তারিখ হচ্ছে কত? 12 তারিখ। তারপরে এখানে আমাদের 400 ইউনিট সেলস করছি। তাহলে যদি সেলস করে থাকি কত টাকা করে? 14 টাকা দরে। তাহলে 14 টাকার দরে ওটা তো বিক্রয় মূল্য, কিন্তু যেটা 400 ইউনিট আমরা সেলস করতেছি, তাহলে এটা ক্রয় কিনা ছিল কত? তাহলে সেলস এর ঘরে আমরা 400 ইউনিট লিখবো। বাট এখানে কোন পদ্ধতিতে করতে বলছে? ফিফো মেথড। ফিফো মেথডে কি বলে? ফিফো মেথড বলে যে আমার মেথডে যদি অঙ্ক করতে চাও, তাহলে যে পণ্যটি আগে বিক্রি করছো সম্মানের সহিত সে পণ্যটি আগে সেল করে দিবে। অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে পণ্য আগে ক্রয় করেছি সে পণ্য আগে বিক্রি করতে হবে, না হলে ফিফো পদ্ধতি খাটবে না বা হবে না। তাহলে ফিফো পদ্ধতিতে আমাদের প্রতিষ্ঠানে কয় ধরনের পণ্য আছে? আমাদের প্রতিষ্ঠানে পণ্য আছে কয় ধরনের? দেখো এখানে আছে 10 টাকা দরে একটা পণ্য আছে, আর একটা 12 টাকা দরে পণ্য আছে, তাই না? 10 টাকার দরে আছে 200 ইউনিট, 12 টাকার দরে আছে 270 ইউনিট। মোট 2 ধরনের পণ্য আছে, তাই না? তাহলে 2 ধরনের পণ্য আছে। কোন পণ্য আগে ক্রয় ছিল আমাদের? এই 200 ইউনিট 10 টাকা দরে পণ্য আগে থেকে ছিল। তাহলে এই 200 ইউনিট বিক্রয় করার পর যদি আরো বিক্রয় লাগে, তাহলে তখন এই 12 টাকা দরের পণ্য আমরা বিক্রয় করব। তাহলে বিক্রয় করতেছে কত ইউনিট? 400 ইউনিট বিক্রি করছি। এখানে বলা আছে 400 ইউনিট বিক্রি করছে, এই যে 400 ইউনিট। তাহলে 400 ইউনিটের মধ্যে এই 200 ইউনিট আগে বিক্রি করতে হবে, এই 200 ইউনিট। এই 200 ইউনিট যদি বিক্রি করে কস্ট অফ গুডস সোলস এর ঘরে লিখতে হবে, তার 200 ইউনিট। এই 200 ইউনিট 10 টাকা করে আমরা বিক্রয় করব কত? 2000 টাকা। আর 200 ইউনিট আরো লাগে। 400 ইউনিট বিক্রয় যেহেতু আমরা 200 ইউনিট বিক্রি করছি, তাহলে 200 ইউনিট আরো লাগে, তাই 200 ইউনিট এই 270 এর মধ্যে থেকে নেব। যেহেতু এই পণ্যটা চলে গেল, এটা চলে গেল, এখন এর মধ্যে থেকে 200 ইউনিট নেব। তাহলে এর মধ্যে থেকে 200 ইউনিট কত টাকা ধরে? 12 টাকা ধরে ছিল এটা, তাহলে 12 টাকা ধরে। তাহলে 12 দুগুণ 2400 টাকা না। তাহলে খেয়াল করো আমাদের দোকানে কোন মালটা থাকলো, মানে কত মাল থাকলো? 200 ইউনিট তো বিক্রি করেছি, আবার 270 এর মধ্যে থেকে 200 ইউনিট বিক্রি করলাম, থাকবে কত? তাহলে দোকানে 70 ইউনিট মাল 12 টাকা ধরে থাকবে, তাই না? তাহলে কত থাকতেছে আমাদের এখানে? ক্যালকুলেটর আছে তোমাদের? 840 টাকার মাল, 840 টাকার মাল আমাদের দোকানে আছে। এটা বুঝতে পেরেছো? এটা কি ঘটনা ঘটলো? আচ্ছা, স্যার আরেকবার বলে দেন। আচ্ছা, ফিফো মেথডে যখন অঙ্ক করব আমরা, তখন ফিফো মেথডের অঙ্কের শর্তটা কি বলতো? যে আমাদের কারবারে বা আমাদের ব্যবসায় বা আমাদের দোকানে বিভিন্ন ধরনের মাল থাকে, একই মাল বিভিন্ন সময়ে কিনা থাকে। তা যে মালটা আমরা আগে ক্রয় করেছি সেটা আগে বিক্রি করব। তাহলে আমাদের দোকানে এই লেনদেনের আগে আমাদের দোকানে 2 ধরনের মাল ছিল, তাই না? হ্যাঁ, 10 তারিখের পর 10 ইউনিট। 10 টাকা দরে একটা ছিল, একটা 12 টাকা দরে ছিল, এই যে রেটের ঘরে, তাই না? আচ্ছা, তাহলে বিক্রি করলে কোনটা আগে বিক্রি করব? আগে 10 টাকাটা বিক্রি করব, তাই না? তারপরে কোনটা বিক্রি করব? 12 টাকারটা বিক্রি করব, তাই কি না? তাহলে 10 টাকার এটা আমরা বিক্রি করলাম কত? 10 টাকা ইউনিট ধরে যেটা বিক্রি করলাম, 2000 টাকা মাল আগে বিক্রি করলাম, কিন্তু বিক্রি তো 200 ইউনিট করছি না, বিক্রি করছি কত? 400 ইউনিট। তাহলে কেবল 200 ইউনিট দিলাম, আরো কত ইউনিট দরকার? 200 ইউনিট। তাহলে 200 ইউনিট কার মধ্যে থেকে নিব? এর মধ্যে থেকে নিব, 12 টাকা দরে মাল থেকে, তাই না?
মুন্না বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে গুণ করলে এত থাকবে। তা 270 মধ্যে থেকে 200 ইউনিট বিক্রি করলাম, থাকবে কত? 70 ইউনিট। আমাদের দোকানে থাকে 12 টাকা দরে, গুণ করে এত। বুঝতে পেরেছো এখন? আচ্ছা, আমরা তারপরে দেখি। তারপরে বলা আছে সেলস রিটার্নের কথা বলা 14 আছে। তারিখ। হ্যাঁ, সেলস রিটার্নের কথা বলা আছে 14 ইউনিট 14 টাকা ধরে। তো এখানে যে রেট দেওয়া আছে, তোমার মনে হতে পারে যে এই রেট আমরা লিখলাম না কেন? এই রেট যখন জাবেদা দিব আমরা, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যখন জাবেদা দেব, তখন এই রেট, বিক্রয়ের রেট কাজে লাগবে। কিন্তু এখানে যখন করবো, স্টোর লেজার যখন করব, তখন আমাদের যে পণ্যটা কিনা ছিল ক্রয় মূল্যে আমাদের এখানে লিপিবদ্ধ হবে, এখানে আমাদের বিক্রয় মূল্যে লিপিবদ্ধ হবে না। হ্যাঁ, তো আমরা যে পণ্যটা বিক্রি করেছি সে পণ্য কিনা ছিল কত দিয়ে, সেটা আমরা লিখবো, কিনা মূল্যটা লিখবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের সেলস রিটার্ন হয়েছে কত? 40 ইউনিট। যে সেলস করছিলাম সেটা রিটার্ন হয়েছে 40 ইউনিট, তাই না? তাহলে পার্সেস রিটার্ন করলে, এই যে দেখ, খেয়াল করো, পার্সেস রিটার্ন করে আমরা কি করেছি? পার্সেস থেকে বাদ দিয়েছি, তাই না? এই যে পার্সেস থেকে বাদ দিয়েছি। তা সেলস রিটার্ন করলে কি হবে? সেলস থেকে বাদ যাবে, মানে এই কস্ট অফ গুডস সোল্ড ঘর থেকে বাদ যাবে। তাহলে কত ইউনিট বাদ যাবে? 40 ইউনিট আমাদের এখানে। এটা মিশে দেই। তাহলে এখানে আমাদের এই 40 ইউনিট কি হচ্ছে? আমাদের রিটার্ন হচ্ছে। তাহলে 40 ইউনিট রিটার্ন হলে আমরা এখানে লিখব 14 সেলস রিটার্ন। সেলস রিটার্ন, তাহলে এখান থেকে আমরা বাদ দেব কত? 40 ইউনিট মাল। তাহলে 40 ইউনিট মাল কোনটা আগে আমরা ইয়ে করব? এখান থেকে আমরা 40 ইউনিট মাল আমরা কি করব? মাইনাস করব। আর এখানে আমরা দুই ধরনের পণ্য আছে, 10 টাকা দাম ধরবো না 12 টাকা দাম ধরবো? অবশ্যই আমাদের 12 টাকা দাম ধরতে হবে। আমাদের ফিফো মেথডে শর্তটাই হচ্ছে যে আগের পণ্য বিক্রয় দেখাতে হবে। এই পণ্য যদি আমি এখানে লিখি, তাহলে তো আমরা আগের পণ্য বিক্রয় করা আমাদের হলো না, তখন রুলস ব্রেক হবে। তো তাহলে আমাদের এই 12 টাকা দামের পণ্যটা এখানে আমাদের লিখতে হবে। তাহলে লিখলে 4 বারং 48, এখানে আমাদের 480 টাকা। তোমাদের ইন্টারনেটের সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে এখানে এখানে আমাদের 480 টাকা লিখলাম। তাহলে এই 480 40 ইউনিট মাল যেটা বিক্রয় করেছিলাম সেটা ফেরত আসলো, সেটা কি হবে? আমাদের কারবারে কি হয়ে যাবে? মানে আমাদের দোকানে যোগ হবে তো, তাই না? 70 ইউনিট মাল ছিল 12 টাকা ধরে, 40 ইউনিট মাল আবার 12 টাকা ফেরত এসেছে। ফেরত আসলে 70 আর 40 কত হয়? 110। তাহলে 110 ইউনিট কত? 12 টাকা ধরে, দর একটাই থাকে 12। তাহলে আমাদের এটা যদি গুণ করি, তাহলে আমাদের কি হবে? 110 ইউনিট গুণন হচ্ছে কত? 12, 1320 টাকা। আচ্ছা, এটা লেখার পর আমরা দেখব কত তারিখ আবার পারচেস করছে। পারচেস করছে কত ইউনিট? এখানে বলা আছে যে 250 ইউনিট পারচেস করছে। তাহলে 250 ইউনিট যদি পারচেস করে থাকে, তাহলে আমাদের 250 ইউনিট 16 টাকা ধরে পারচেস করছে, তাই না? এখানে 16 টাকা ধরে পারচেস করছে। তাহলে পারচেস করলে পারচেসে ঘরে লিখবো একই হিসাব আমাদের 16 তারিখ, সরি 18 তারিখ। 18 তারিখ এখানে আমরা পারচেস করছি 250 ইউনিট 16 টাকা ধরে। তাহলে এখানে লিখবো কি? পারচেস। পারচেস করবে আমরা এই যে পারচেসের ঘর, এই যে পারচেসের ঘর, এই ঘরে, এই যে পারচেসের ঘর, এই ঘরে আমরা এটা লিখবো 250 ইউনিট 16 টাকা দরে। তাহলে 16 টাকা দরে 250 ইউনিট গুণন 16 সমান সমান 4000 টাকা। এই 4000 টাকা আমরা ক্রয় করলাম। এটা তো ক্রয় ঘরে লেখার পর এটা আবার ব্যালেন্স পার করে দিব, আমাদের দোকান ঘরে পার করে দেবো। এটা যদি একটু জুম আউট করি, তাহলে এই যে ব্যালেন্স, এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সের ঘরে আমরা এটা লিখবো। ব্যালেন্সের ঘরে আমাদের দোকানে মাল ছিল কত? 110 ইউনিট 12 টাকা দরে 1320 টাকা মাল ছিল। আবার নতুন করে কিনলাম 250 ইউনিট, এটা আমাদের দোকান করে যোগ হবে 250 ইউনিট 16 টাকা দরে 4000 টাকার মাল। এই আমাদের এটা শেষ। আচ্ছা, তারপরে আছে কত তারিখে? 18 পর আছে 20 তারিখে সোল্ড করছি 325 ইউনিট। তাহলে 325 ইউনিট আমরা বিক্রি করছি। তাহলে বিক্রি করলে এখানে লিখবো সেলস।
325 ইউনিট সেলস করছি, আমাদের 325 ইউনিট সেলস করতে গেলে আগের পণ্যটা বিক্রি করতে হবে, 110 আগে বিক্রি করতে হবে, এটা বিক্রি করতে হবে, তারপরে অবশিষ্টটা এখান থেকে বিক্রি করবো আমরা, তাই না? তাহলে আমরা 110 ইউনিট আগে বিক্রি করব কত টাকা দরে? 12 টাকা দরে, ঠিক আগের কাহিনীর মতোই। কত হচ্ছে? 1320 টাকা। এই 1320 টাকার পণ্য বিক্রি করলাম। এখন আমরা বিক্রি করছি কত? বিক্রি করছি 200, সরি 325 ইউনিট। 325 ইউনিটের মধ্যে 110 ইউনিট দিলাম, 325 এর মধ্যে থেকে 110 ইউনিট দিলাম, আর পাবে 215 ইউনিট। এই 215 ইউনিট কার মধ্যে থেকে বিক্রি করবো? এই 16 টাকা দরে পণ্য 250 ইউনিট ছিল, সেখান থেকে বিক্রি করবো। তাহলে এখানে আমাদের 325 ইউনিট পুরাতে লাগে কত? 215 ইউনিট। এই যে 16 টাকা, এটা তো বিক্রি শেষ হয়ে গেল। 250 থেকে 16 টাকা দরের পণ্য এখন আমরা বিক্রি করবো। তাহলে এখন 16, তাহলে হবে কত? 215 গুণন 16, তাহলে 3440। তাহলে 250 এর মধ্যে 215 বিক্রি করলাম, থাকবে কত? আর থাকবে এখানে 35 ইউনিট পণ্য থাকবে, 16 টাকা দরে থাকবে। তাহলে 35 ইউনিট পণ্য 16 টাকা দরে 560 টাকা। তাহলে 560 টাকার আমাদের পণ্য থাকলো। এখানে আমরা এটা ক্লোজ করে দেব। তারপরে আছে পারচেস করছি 200 ইউনিট 18 টাকা। তাহলে পারচেস যখন করব তখন আমরা কিন্তু এখানে পারচেস করলে পারচেসের ঘরে লিখতে হবে, এখানে লিখবো পারচেস। পারচেস করব কত? এখানে বলা আছে 200 ইউনিট 18 টাকা দরে। তাহলে 200 ইউনিট মাল আমরা ক্রয় করেছি 18 টাকা দরে। তাহলে কত হয়? 18 গুণন 200 সমান 3600 টাকা। এখানে আমরা লিখবো এটা, এর যেটা ক্রয় করবো সেটা আমাদের আমাদের গুদামে বা দোকান করে যেটা মনে কেন ব্যালেন্সের ঘরটা সেখানে যোগ করো। তাহলে ব্যালেন্সে ছিল কত? ছিল আগে 35 ইউনিট, ছিল 16 টাকা দরে। 35 ইউনিট 16 টাকা দরে ছিল 560 টাকা। আবার এটা ক্রয় করলাম, তাহলে 200 ইউনিট 18 টাকা দরে 3600 টাকার মাল আমাদের এখানে আছে। আচ্ছা, এই অবস্থা আছে। তাহলে শেষ, এটা আমরা কি করব? এভাবে টানবো। এখন এটা আমরা কি করব? এটা যোগ করব। কত হচ্ছে আমাদের ইউনিট? 235 ইউনিট থাকতেছে। দাম হচ্ছে কত আমাদের? 560 টাকা ছিল পূর্বে ইউনিট, আমরা নতুন করে ক্রয় করলাম 3600, মোট 4160 টাকা। 4160 টাকার পণ্য আমাদের থাকতেছে, এটার নাম হচ্ছে ক্লোজিং স্টক। আমাদের সব ক্রয় বিক্রয় শেষে আমাদের কত টাকার মাল দোকানে থাকতেছে? 4160 টাকা। আর আমরা মাল বিক্রি করছি কত? এই যে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে যে এই যে কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে যে টাকাটা, সেটা আমরা যোগ বিয়োগ করব টোটালের টাকাটা, ঠিক আছে? এই যে টোটালের টাকাটা যোগ বিয়োগ করব। টোটালে আছে কত? টোটালে প্রথমে আছে 2000, এই যে 2000 2400 যোগ করবো। 2000 যোগ 2400, তারপরে এখানে মাইনাস 480, মাইনাস 480, তারপরে যোগ 1320 যোগ 3440। তাহলে এখানে হচ্ছে এটা 8000। এটা যদি আমি একটু অন্য কালার ইউজ করি, এটা হচ্ছে 8680, 8680। এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। আমাদের এই অঙ্কের কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 8680। এটা একটু মিশিয়ে দেই, এটাও লাল কালি ইউজ করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 4160। এটা ক্লোজ করে দেব। তাহলে এখন খেয়াল করে দেখো এখানে যে আমরা কিন্তু এখানে কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে পেলাম কত? 8680। আর এখানে আমাদের ক্লোজিং স্টক, এই যে ব্যালেন্সের ঘরে দোকানে মানে সারা মাস ক্রয় বিক্রয় শেষে আমাদের দোকানে কত টাকার মাল টিকে গেল? 4160 টাকা। এখন এই অঙ্কে কি বলেছে? এই যে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, মানে এন্ডিং ইনভেন্টরির ভ্যালুটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি এটা এই যে 4160। অতএব আমরা এখানে লিখবো, অতএব রিকোয়ার্ড নাম্বার, রিকোয়ার্ড এ, রিকোয়ার্ড এ কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি
এন্ডিং ইনভেন্টরি টাকা কত 4160 এটা। হ্যাঁ, আমাদের 4160 যেটা বাড়লো এটা আমাদের, আর এটা হচ্ছে কস্ট অফ গুডস সোলস। এই যে 8680 টাকা হচ্ছে কস্ট অফ গুডস, এই যে কস্ট অফ গুডস সোলস এর ঘরের যে টাকাটা এটা। তো এখানে আমরা লিখবো রিকোয়ার্ড, এই যে কস্ট অফ গুডস সোলস রিকোয়ার্ড বি, এই যে রিকোয়ার্ড বি কস্ট অফ গুডস সোলস। তাহলে কস্ট অফ গুডস সোলস কত, রিকোয়ার্ড বি কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোলস টাকা কত, টাকা হচ্ছে উপরে যাও, কস্ট অফ গুডস সোলস এর ঘরে কত, এই যে 8680 টাকা, এই 8680 টাকা আমরা এখানে লিখবো, কস্ট অফ গুডস সোলস এর ঘরে লিখবো এখানে 8680 টাকা। আচ্ছা, তারপরে আমাদের রিকোয়ার্ড সি গ্রস প্রফিট, আমাদের গ্রস প্রফিট বের করতে বলছে। গ্রস প্রফিট বের করতে বললে আমরা প্রথমে সেলস আগে আমাদের লাগবে। গ্রস প্রফিট যদি বের করতে চাই, রিকোয়ার্ড হচ্ছে সি, ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট। গ্রস প্রফিট বের করব। তো গ্রস প্রফিট বের করার জন্য এটা আমরা ছকের মাধ্যমে করতে পারি, ছক ছাড়াও করতে পারি, যেভাবে তুমি তোমার খুশি। টোটাল সেলস লাগবে আমাদের, টোটাল সেলস। টোটাল সেলস কত হয়েছে, অঙ্কে কয়বার সেলস হয়েছে দেখো, সেলস থেকে সেলস রিটার্নটা আমরা বাদ দিব। অঙ্কে আমাদের সেলস হয়েছে, এদিকে সেলস না, এটা পারচেস, সেলস হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে সেলস হচ্ছে 400 ইউনিট 14 টাকা ধরে, আবার সেলস রিটার্ন হয়েছে যেটা সেটা মাইনাস হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো 400 ইউনিট 14 টাকা ধরে, তাহলে এখানে টোটাল সেলস লিখবো 400 ইউনিট 14 টাকা ধরে। তারপরে কি আছে, সেলস রিটার্ন আছে, সেলস রিটার্ন সেলস থেকে বাদ দেবে 40 ইউনিট 14 টাকা ধরে, 40 ইউনিট, তাহলে এটা মাইনাস হবে 40 ইউনিট 14 টাকা ধরে, এটা মাইনাস হয়ে যাবে। তারপরে আবার সেলস আছে অঙ্কে, আবার সেলস আছে যে এখানে 20 তারিখে সেলস আছে, তাহলে কত 325 ইউনিট 18 টাকা ধরে, তাহলে এখানে যোগ 325 ইউনিট 18 টাকা ধরে। এই কয়বার আমাদের দুইবার সেলস হচ্ছে, একবার রিটার্ন, রিটার্ন যেটা সেটা আমাদের ফেরত। তাহলে এই সবগুলো আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি ভ্যালু দাঁড়ায়, আমরা যদি এখানে নিচে নিচে করি একটু, 400 ইউনিট গুণন কত 14 সমান 5600 মাইনাস এখানে 40 ইউনিট কত 14 টাকা ধরে 560, হ্যাঁ 40 ইউনিট 14 টাকা 560। আচ্ছা, তারপরে এখানে আছে কত, যোগ 325 ইউনিট গুণন 18 সমান 5850। তা সবগুলো যদি আমরা যোগ বিয়োগ করি, 560, তাহলে এটা যদি যোগ করি তাহলে আমাদের টাকা দাঁড়ায়, সেলস হচ্ছে কত দাঁড়ায় 10,890। এই টোটাল সেলস থেকে যখন আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দেব, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কত, এই যে 8680 সমান টাকা 8680, এটা যখন আমরা বাদ দেব মাইনাস 8680, তাহলে 2210, এটা হচ্ছে গ্রস প্রফিট 2210, এটা হচ্ছে আমাদের কাছে গ্রস প্রফিট, এটার নাম হচ্ছে কি গ্রস প্রফিট। গ্রস প্রফিট এখন বলছে গ্রস প্রফিট রেট বলছে। হ্যাঁ, এখন গ্রস প্রফিট রেট বলছে, সরি গ্রস প্রফিট রেটের কথা বলেনি, আমাদের জার্নাল করতে বলছে। তো জার্নাল আমরা তো পারি অলরেডি, তাই না, জার্নালে দেখার প্রয়োজন নেই, আর জার্নাল করতে গেলে অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাবে। এটা যদি রেট বের করতে বলে, গ্রস প্রফিট রেট বের করা সহজ। গ্রস প্রফিট রেট যদি বের করতে বলে তাহলে এইরকম, প্রফিট রেট সমান সমান, এটা হচ্ছে গ্রস প্রফিট অর্থাৎ জিপি, জিপি কে সেলস দ্বারা ভাগ দেবে 100 দ্বারা গুণ করব। মানে এই যে জিপি বাড়লো 2210, সেলস হচ্ছে কত, এই যে 10,890 গুণন 100 সমান সমান 2210 কে ভাগ দিব 10,890 দ্বারা গুণ করব 100 দ্বারা, তাহলে 20.29%, এটার রেট হচ্ছে 20.29%।
এইভাবে অঙ্কগুলো আমরা সমাধান করবো আর কি। গ্রস প্রফিট যদি আমাদের এগুলা করতে বলে, তো এইভাবে আমরা ছকের মাধ্যমে, স্টোর লেজারের মাধ্যমে করতে পারি। আর তাছাড়াও আমরা জার্নাল দিয়ে আমরা এর মাধ্যমে করতে পারি, জার্নালের মাধ্যমে আমরা কিন্তু করতে পারি। যে আমরা যখন জার্নাল দেই তখন হচ্ছে যতগুলো কস্ট অফ গুডস সোর্স আছে, যত জায়গায় কস্ট অফ গুডস আছে সবগুলো কস্ট অফ গুডস সোর্স যোগ করব, যোগ করলে আমাদের এইরকমই হবে। এই যে প্রাইসটা, এটা একটু অন্য কালার নেই, এই যে প্রাইসটা কস্ট অফ গুডস, এই কস্ট অফ গুডস সমান হবে, মানে যত জায়গায় কস্ট অফ গুডস আছে, বিক্রয় বেলায়, বিক্রয় ফেরতের বেলায় তো কস্ট অফ গুডস মাইনাস হবে, সব যোগ বিয়োগ করলে আমাদের কস্ট অফ গুডস এটাই হবে, সবগুলো যোগ করে এটা করব। আর সেল যেটা আছে, যতগুলো জায়গায় সেলস আছে সবগুলো সেলস আমরা কি করব, এটা এটা যোগ বিয়োগ করবো আর কি, সেলস রিটার্নটা বাদ দেবো, বাদ দিলে এই ভ্যালুটাই বাড়বে আমাদের। তাহলে এই ভ্যালু থেকে এই ভ্যালু বাদ দিলে আমরা গ্রস প্রফিট পাবো। গ্রস প্রফিট এটা এইভাবে বের করবো। আর কস্ট অফ গুডস যতগুলো কস্ট অফ গুডস আছে সবগুলো আমরা যোগ করবো, করলে এটা পাবো। এই তো আমাদের হিসাব আর কি। তো এভাবে মানে এই ধরনের অঙ্কের আমরা সলিউশন করব। তো তোমাদের কি কোনো জায়গায় সমস্যা হইলো? রাব্বি, আসো লাইনে? আচ্ছা, থ্যাংক ইউ। রুমাইয়া, রুমাইয়া আছো? জি বুঝতে পেরেছো? জি আচ্ছা, এগুলো প্র্যাকটিস করতে হবে। বা এটা আমি অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে দেবো, তোমরা তারপরে দেখে নিও। আচ্ছা, আমরা এটা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আমরা আগামী দিন ইনশাল্লাহ আবার দেখব, রাতের বেলা একটা করে অঙ্ক দেখবো আমরা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটু জুম আউট করেন তো। জুম করবো? একটু